ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, খামেনির বাসভবন সহ ৩০টি টার্গেটে গোলা বর্ষণ। পাবনায় দাদিকে খুন করে অপহরণের পর নাতনিকেও হত্যা, ধর্ষণের পর নৃশংসতা, প্রাথমিক ধারণা পুলিশের। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ, হত্যায় গ্রেপ্তার ৭, অপরাধীদের আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে চরম বৈষম্য শিকার বাংলাদেশ, বলছে সিপিডি। গভর্নর নিয়োগ নিয়ে সমালোচনা। বইমেলায় শিশু প্রহরে খুদে পাঠকের দাপট, বড়রাও ব্যস্ত বই কেনায়, জমজমাট সমাগমের অপেক্ষায় বিক্রেতারা। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই তথ্য জানান। এরপরই রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেলেও সামনে আসেনি হতাহতের তথ্য। সম্ভাব্য হামলার আতঙ্কে ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মার্কিনীদের রক্ষার জন্যই এই হামলা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান, ধোঁয়ায় ছেয়ে গেছে রাজধানী তেহরান। বর্বর ইসরায়েলি হামলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে ক্ষোভে ফুঁসছে ইরান। হামলার জবাবে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হামলার বিষয়টি নিশ্চিত করেন। বলেন, তেল আবিবের উপর হুমকি দূর করতে তেহরানের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে। একই সঙ্গে তিনি সারা দেশে তাৎক্ষণিক জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। এছাড়া এই হামলাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান বলে অভিহিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। নাগরিকদের স্বার্থেই এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েল সাইরেন বাজিয়ে নাগরিকদের বাংকার ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ঘোষণা দিয়েছে শিক্ষা কার্যক্রম, জনসমাবেশ ও কর্মস্থল সাময়িকভাবে বন্ধের। এদিকে ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। জানায়, তেহরানের ডাউনটাউন রিপাবলিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া শহরের উত্তর ও পূর্বাঞ্চলেও নতুন করে বিস্ফোরণ হয়েছে। বেসামরিক স্থাপনায় এসব হামলায় বহু মানুষ হতাহতের আশঙ্কা রয়েছে। এমন আবহে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। অন্যদিকে টেলিগ্রামে ইরানের জনগণকে উস্কে দিচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কাতারি গণমাধ্যম আল জাজিরা জানায়, ইরানকে গৌরবময় দিনে ফিরিয়ে দেওয়ার বার্তা দিয়েছে তারা। নীরব দাস, নিউজ 24। ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইউনুস রাজু। আমরা যেমনটি জানি যে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে এবং খামেনির বাসভবন সহ কিন্তু 30টি টার্গেটে গোলা বর্ষণও হয়েছে। গণমাধ্যম এখন পর্যন্ত কি জানিয়েছে এই হামলা নিয়ে? প্রথমে জানিয়ে রাখি, আসলে সব আশঙ্কায় কিন্তু সত্যি করে হামলা চালিয়েছে আজকে তেহরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে যৌথভাবে হামলাটি চালিয়েছে। এটি তাদের ইরান সময়ে সকাল 10টা বেজে 10:30টার দিকে বলছে গণমাধ্যম। এবং ওই হামলাটি যে প্রথম যে হামলা থেকে আসলে হামলার বিষয়টি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে তেহরানের দুটি বিশ্ববিদ্যালয়ে প্রথমে হচ্ছে একটি হামলা হয়। এটি ক্ষেপণাস্ত্র হামলা বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে। আর আল জাজিরা জানিয়েছে যে একটি ড্রোন হামলার কথা তারা বলেছে, যে ড্রোন দিয়ে হামলা হয়েছে। তার মানে হামলা নিয়ে আসলে এক ধরনের আছে যে ড্রোন হামলা হয়েছে না ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আমরা, কোনো ক্যাজুয়ালিটি অর্থাৎ হতাহতের কোনো খবর এখন পর্যন্ত নেই। তবে এই হামলাটি যে হতে যাচ্ছে বেশ কিছুদিন ধরেই কিন্তু আলোচনা চলছিল, বিশেষ করে বিশ্ব গণমাধ্যমগুলো CNN, BBC, আল জাজিরার মতো যেসব বিশ্বখ্যাত গণমাধ্যম তারা কিন্তু বারবারই আশঙ্কার কথা বলছিল। কিন্তু সেই আশঙ্কাই কি সত্যি হয়েছে? আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, আমরা জানতে পেরেছি যে আয়াতুল্লাহ খামেনির বাসভবন লক্ষ্যও ছিল তাদের এই হামলার লক্ষ্য ছিল। তবে ইরান বলছে, ইরানের সরকার
সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর বাইরে পুলিশ, গোয়েন্দা সংস্থার বেশ কিছু স্থাপনায় হামলা হয়েছে বলে কয়েকটি গণমাধ্যম বলছে এবং এরপর থেকেই জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল তার মানে পাল্টা হামলার শঙ্কায় তারা জরুরি অবস্থা ঘোষণা করেছে তাদের বিভিন্ন স্থাপনা ঘিরে। আর ইরান কিন্তু এই ঘটনার পর থেকে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা কঠোর এবং মোক্ষম সময় জবাব দেবে এবং সেই হামলার এখন কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে, তাহলে কি ইসরায়েল ইরান আরেকটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, এমন শঙ্কা কিন্তু বিশ্ব গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে। এর আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সবশেষ কিন্তু 2024 সালে জুনে কিন্তু যখন ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়, ইসরায়েলি হামলায় নিহত হন, তারপর থেকে কিন্তু ইরানকে বেশ কয়েকবারই কিন্তু তাদের প্রেসিডেন্টকে হারাতে হয়েছে, তারপরে বিভিন্ন সামরিক স্থাপনা, এবং 24-এর এই হামলার পর থেকে কিন্তু মনে হচ্ছিল এই বুঝি যুদ্ধ থেমে যাচ্ছে, আর হয়তো যুদ্ধ হবে না। আলোচনা চেষ্টা চলছিল, কিন্তু আলোচনা আসলে শেষ পর্যন্ত ভেস্তেই গেল এবং হামলা করলো ইরানে। এই ছিল এখনকার মতো। আমরা আশা করছি যে বিশ্ব গণমাধ্যমের সর্বশেষ যুদ্ধ নিয়ে আরো তথ্য আপনাদের সবসময় জানিয়ে রাখবো। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। ইউনুস রাজু আমাদেরকে জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিজ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির দিনেও তেজগাঁওয়ের অফিসে আসেন তিনি। মতবিনিময় সভায় অংশ নিয়ে দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার নির্দেশনা দেন সরকার প্রধান। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ ও মুখ্য সচিব। বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিসিপ্লিনের কিছু রুলস এবং রেগুলেশন আছে। আমার প্রত্যাশা থাকবে আপনাদের কাছে সেই রুলস এবং রেগুলেশনগুলো ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। যদি স্ব অবস্থান থেকে সচেতন হই, স্ব অবস্থান থেকে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা একটা অবদান রাখতে পারবো এই দেশ গঠনের, এই সমাজ গঠনে, এই রাষ্ট্র গঠনের। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর তাকেও হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার দাসুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। ঘটনায় জড়িতদের গ্রেফতারে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে নাতনি জামিলাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পাবনার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রাম থেকে দাদি নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বাড়ির উঠানে দাদি সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। বাড়িতে তার নাতনি জামিলাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে সরিষা খেতে তারও মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আমি আসলাম, স্বামী ফোন দিয়ে কাছ থেকে তোর বউ মরে গেছে, সেটা বলে কাছে যে তোমার বিশেষ মরে গেছে। মরে গেল, কিরাদের মারিয়ে আছে, ঘরের মরিল আছে। কাপড় ছাড়া দেখি ওখানে ওই অবস্থায় ফেলায় রেখে, মৃত রেখে, কুপায়ে রেখে চলে গেছে। আমরা এটা সুস্থ তদন্ত চাই এবং এটার জন্য সুস্থ বিচার করে। স্বজনরা জানান, বাড়িতে দাদি সুফিয়া ও তার ছেলে এবং নাতনি জামিলা সহ বসবাস করতেন। কয়েকদিন আগে সুফিয়ার ছেলে জয়নাল কাজের সন্ধানে ঢাকায় যান। এ কারণে বাড়িতে নাতনিকে নিয়েছিলেন দাদি। এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার চান স্বজন ও এলাকাবাসী। রাত্রে ফোন দিয়েছি আমার ননদের কাছে, আমার ননদ নাই, আমার মার সাথে কথা কবার জন্য প্রভাতে পরে নাই কো। আমি আজ সকালে খবর পাই আমার বিটি মারা গেছে, আসি দেখি আমার বিটি খুন হয়েছে। আমার বিটি যা করছে আমি বিচার চাই, অবশ্যই চাই। চাবো না কেন, আমি চাই যে ওদের আমার সন্তানের যেভাবে মারাছে তার থেকে নিষ্পৃত করে যেন ওদেরকে মারে। নাতনি জামিলাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিভিন্ন এই ঘটনা জড়িতদের বিষয়ে এবং ঘটনাটা কিভাবে ঘটলো এটা জানার চেষ্টা করতেছি। আমাদের পুলিশ এবং টিমও কাজ করছে আর কি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে এবং জড়িতদের ধরতে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ এবং হত্যা মামলার মূল আসামি নূর মোহাম্মদ ওরফে নুরা সহ 7 জনকে গ্রেফতার করে পুলিশ।
রিমান্ড শুনানির জন্য আসামিদের রবিবারে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে নারী ও শিশু ধর্ষণকারীদের যারা আশ্রয় দেবে তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। নরসিংদীতে ধর্ষণের বিচার দাবি করায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় 9 জন আসামির মধ্যে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে মূল আসামি নূর মোহাম্মদ নুরা ও ময়মনসিংহের গৌরীপুর থেকে তার অপর সহযোগী হজরত আলীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গ্রেফতার করা হয় সাবেক ইউপি মেম্বার সহ 5 জনকে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অভিযান এখনো চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ড শুনানির জন্য রবিবারে আদালতে তোলা হবে। কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। উপযুক্ত বিচার হবে এই প্রত্যাশা আমি জানাচ্ছি। এদিকে ঝিনাইদহে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণকারীদেরকেও আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। গুটি কয়েক এ ধরনের মিসক্রিয়েন্টের কারণে সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে। এই ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের পরিবারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে 2টি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 2টা ও শনিবার সকালে এসব উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম ওবায়দুল্লাহ, বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। দেহের অংশবিশেষ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক 3 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল 8টা থেকে উপজেলার মৈকুলি এলাকায় বি ব্রাদার্স কোম্পানি লিমিটেডের শ্রমিকরাই কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের পাওনা বেতন এখন পর্যন্ত পরিশোধ করেননি মালিকপক্ষ। এতে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। তাদের কর্মসূচিতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রূপগঞ্জ থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আলম হোসেন। আলম, পোশাক শ্রমিকদের বিক্ষোভে সবশেষ খবর জানাবেন, কি কি দাবি জানিয়েছেন তারা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে বাজার থেকে যে শ্রমিকরা যে বিক্ষোভটা জানিয়েছেন, সকাল 8:30 থেকে শুরু হয়েছিল। শ্রমিকদের যে 3 মাসের বকেয়া বেতন আর ওনাদের যে দাবি দেওয়া সেই নিয়েই উত্তেজনা বিরাজ করেছিলেন। তো সেই উত্তেজনাকে কেন্দ্র করে ঢাকা সিলেট মহাসড়কে যেই যানজটের 18 কিলোমিটার যে যানজট সৃষ্টি হয়েছে, সেই যানজটের মধ্য দিয়ে ব্যাপক যানজট তৈরি হয়েছে। এখানে পরবর্তী সময় ইউনো থেকে শুরু করে থানার পুলিশের আসার পর তারা, আমি যদি একটু দেখাই, পুলিশ সহকারে পুলিশ চেষ্টা করে যে এই সমস্যা সমাধানের জন্য। পরবর্তীতে তারা না পেরে আর্মি আসে। আর্মি আসার পর স্থানীয় যে এমপি মোস্তাফিজুর রহমান দীপু, উনি এসে শ্রমিকদের সাথে যেই আশ্বাস। আলম হোসেন, ধন্যবাদ আপনাকে। রূপগঞ্জ থেকে জানাচ্ছিলেন আলম হোসেন। অমর একুশে বইমেলার আজ 3য় দিন। মেলার গেট খুলতেই উৎসব শুরু হয় সোহরাওয়ার্দী উদ্যানে। সকালটা ছিল পুরোপুরি শিশুদের দখলে। সিসিমপুরে রিকরি হালুমরা না থাকলেও রঙিন সব শিশুতোষ বইয়ের পাতায় ডুব দিয়ে আগামীর পাঠকরা মেতেছে এক অনন্য আনন্দে। বড়রাও ব্যস্ত বই কেনায়। বসন্তের রোদ আর বইয়ের ঘ্রাণে মিশে আছে একরাশ মুগ্ধতা। অমর একুশে বইমেলার 3য় দিনটি যেন উৎসর্গ করা হয়েছে আগামীর পাঠকদের জন্য। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে প্রাণের ছোঁয়া। শিশু প্রহরে মেলার নিয়ন্ত্রণ যেন পুরোপুরি খুদে পাঠকদের হাতে। কেউ বায়না ধরছে ভূতের গল্পের জন্য, কেউ বা খুঁজছে কমিক্স বা সিসিমপুরের প্রিয় চরিত্রদের। এই কোলাহল আর নির্মল আনন্দই যেন মেলার সার্থকতা। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় বার কোথায় রক্ত হাজার ঢুকে ছুটে থাপে জ্বলবে আমার লাল
দে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল দে। এবার আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, বিশেষ করে এবার পাপের শো হচ্ছে, এটা দেখে আমার আরো অনেক বেশি ভালো লেগেছে। তো বাচ্চাদের আনন্দের জন্য এবং প্রতি বছরই ধরেন এবছর তো কাকতারও দেখছি, গত বছর সিসিমপুরের জন্যই মূলত বাচ্চারা বইমেলাতে বেশি আসে। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ে বড়দের স্টলগুলোতেও। মেলায় আসছে নতুন বই, স্টলে ঘুরে প্রিয় লেখকদের নতুন সংকলন খুঁজছেন দর্শনার্থীরা। কেউ বা কিনছেন, কেউ বা লিফলেটে চোখ বুলিয়ে নিচ্ছেন। তবে মেলায় ক্রেতা সংকট থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। মেলাটা সত্যি খুবই মনোমুগ্ধকর, যদিও এবার একটু দেরিতে শুরু হয়েছে, তাও আলহামদুলিল্লাহ অলওয়েজ ভালো। যেহেতু বই পড়তে অনেক পছন্দ করে, একটা জায়গায় আমরা অনেকগুলো প্রকাশনার বই পাচ্ছি, সেক্ষেত্রে ও অনেক এনজয় করে, আর ওর জন্য দেখা যায় আমরাও খুব এনজয় করি। বই মেলা বা বই পড়ার কোনো প্রতিযোগিতা, এই রিলেটেড জিনিসগুলি যত ভালো হয় ঢাকা এবং ঢাকার বাইরেও, তত বেশি শিশুদেরকে এটাকে এঙ্গেজ করলে ওই যে মোবাইল বা এই ধরনের ইয়ে থেকে তাদেরকে বের করে আনা সম্ভব আর কি। বইয়ের পাতায় অজানাকে চেনার নেশা ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রাণের মেলা যেন কেবল কেনাবেচার কেন্দ্র নয়, বরং পরিণত হয়েছে বাঙালির প্রাণের উৎসবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। এবার জেরুসালেম নির্বাচন বিশ্লেষণ। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। দেশজুড়ে এখন স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড় শুরু করেছে রাজনৈতিক দলগুলো। গত কয়েকদিনে বিভিন্ন স্থানে দেয়া বক্তব্যে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন দলগুলোর নেতারা। সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে চমক দেখাতে চায়। জেলায় জেলায় কাজেও নেমে পড়েছেন দলটির নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিও বসে নেই সংসদ নির্বাচনে জামায়াতের জোট সঙ্গী হলেও এবার দলটি এককভাবে ভোটের মাঠে নামতে চায়, যাচাই করতে চায় দলের সক্ষমতা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দ্রুতই দেয়া হবে স্থানীয় সরকার নির্বাচন। মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে চরম বৈষম্যের শিকার বাংলাদেশ, মনে করেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে এই বৈষম্য দেশের উন্নয়নে বড় বাধা তৈরি করবে। এটি বাতিল করে নতুন করে চুক্তি করার আহ্বান জানিয়েছে সিপিডি। শনিবার রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেছে তারা। বৈষম্যমূলক চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার। এর যে ডিসক্রিমিনেটরি আর্টিকেল গুলো রয়েছে, যে ইম্পোর্ট লাইসেন্সিং করা যাবে না, টেকনিক্যাল রেগুলেশন, স্ট্যান্ডার্ডস এবং কনফর্মিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। একদিকে বাংলাদেশ ধাপে ধাপে শূন্য শুল্কে যাবে, আবার অন্যদিকে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রেসিপ্রোকাল ট্যারিফের ভিতরে থাকবে, অ্যাডভেলেবল ট্যারিফের ভিতরে থাকবে, আবার সেই জায়গায় কোনো ব্যত্যয় হলে আরো বাড়তি শুল্ক বাংলাদেশের উপরে আরো হতে পারে, সেই জায়গাটি সেখানে বলা হয়েছে। এটি আমাদের কাছে চরমভাবে বৈষম্যমূলক মনে হয়েছে। শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দের ঘোষণা ইতিবাচক মন্তব্য করেছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি বলেছেন, ঝরে পড়া শিক্ষার্থী, বাল্যবিবাহের শিকার, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক ব্যয় নিশ্চিত করতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাশেদা কে চৌধুরী বলেন, শুধু বরাদ্দ বাড়ানো নয়, দুর্নীতি রোধ ও পরিকল্পনার সঠিক ব্যবহার নিশ্চিত করলেই শিক্ষা খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। শিক্ষার্থীরা যদি গাইড বই পড়বে তাহলে আমাদের ওই কোচিং সেন্টারেই যাবে, তাহলে স্কুলের দরকার কি? 71% যদি পরিবারকে বহন করতে হয়, তাহলে রাষ্ট্র করছেটা কি এখানে? এটাই একটা বড় প্রশ্ন আমাদের। তো কোচিং আর গাইড বই থাকলে এই 71% 80% চলে যেতে পারে। তখন আমার রিক্সাওয়ালার ছেলেটা পারবে না, আমার প্রান্তিক কৃষক তার বাচ্চাদের পড়াতে পারবে। এবারে ছুটি বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর।
রাজধানী বিপণী বিতানগুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এলিফ্যান্ট রোডে আছেন সহকর্মী নামিরা আহমেদ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নামিরা, আজকে সাপ্তাহিক ছুটির দিন, স্বাভাবিকভাবেই ছুটির দিনগুলোতে ক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করা যায়। আজকে বিপণী বিতানগুলোতে ক্রেতার আনাগোনা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর স্টার্ন প্লাজাতে এবং আজকে দেখা গেছে বিগত দিনের তুলনায় ক্রেতাদের আনাগোনা অনেকই বেশি। পুরো মার্কেটটি জমজমাট আমি দেখতে পাচ্ছি এবং এখানে যারা বিক্রেতারা আছেন তারা কিন্তু আজকে বলছেন যে এতদিনের মধ্যে, অর্থাৎ আজ দশম রোজা, এই দশম রোজায় আজকে কিন্তু মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। ক্রেতারা জিনিসপত্র কিনছেন। এর আগে যা হয়েছিল যে ক্রেতারা হয়তো আসতেন, দেখতেন, চলে যেতেন, খুব বেশি একটা মানুষও ছিল না। গতকালকেও কিন্তু তেমন একটি মানুষের আনাগোনা দেখা যায়নি, তবে আজ ক্রেতাদেরও আনাগোনা দেখা যাচ্ছে এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে একটি বিষয় জানা গেছে যে দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলেও একেবারে হাতের নাগালের বাহিরে নয়। তবে এই বিষয়টা যদি একটু খেয়াল করা যায়, অর্থাৎ প্রশাসন যদি এই বিষয়ে একটু দায়িত্বশীল আচরণ করে, তাহলে হয়তো যারা অসাধু ব্যবসায়ী আছে তারা হয়তো অধিক মুনাফা লাভ করতে একটু অক্ষমই হবে। এই বিষয়ে ক্রেতারা আসলে আমাদের ক্রেতাদের সঙ্গে কথা বলে এই বিষয়টা জানা গেছে এবং নতুনত্ব অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে মার্কেটে। ক্রেতারা বলছেন এই জিনিসগুলো আসলে এতদিন, বেশ কয়েকদিন তেমন একটি দেখাও যায়নি মার্কেটে, এর জন্যই হয়তো তাদের আগ্রহটা কম ছিল। তবে বর্তমানে কিন্তু আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, আশেপাশে পুরো মার্কেট জুড়ে কিন্তু মানুষের আনাগোনা। তো এই ছিল স্টার্ন মল্লিকা থেকে শেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। নামিরা আহমেদ জানাচ্ছিলেন ইস্টার্ন প্লাজা থেকে। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।